আচ্ছা, এই যে স্থাপনা, এটা কি করছে এটার ব্যাপারে ভালোভাবে খোঁজ নে। আর আমার যত লোকজন আছে সবাইকে আমার সাথে দেখা করতে বল। আজকে সন্ধ্যার সময় আমি সবাইকে একসাথে দেখতে চাই। সবাই যেন চলে আসে। এই কথা শোনার পরেই নিহাল অনেকটাই ভয় পেয়ে যায়। কারণ এখন আল্লাহ তাআলা খুব ভালোই জানেন যে রানা ভাই এখন কি করবে। আর এটা শোনার পরে নিহাল আরেকজনকে দায়িত্ব দিয়ে দেয় খোঁজ নেওয়ার জন্য। আর নিহাল তারপরে আবার মার্সিডিজ কারের মধ্যে উঠে পড়লো। আর উঠে পড়ার পরে গাড়িটা সাই সাই করে চলতে লাগলো। আর হঠাৎ করেই পেছন থেকে গুলির আওয়াজ ভেসে আসলো। রানা খুব দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যেতে বলছে, আর গাড়িটাও অনেক দ্রুত গতিতে রাস্তাগুলো অতিক্রম করছে। কিন্তু গুলি করাটা খুবই তীব্র হচ্ছে। আর তখনই রানা সে তার মেশিন গান নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই দেখতে পেল দুইটা গাড়ি তার গাড়িকে ইশারা করে গুলি করছে। আর রানা সে ওদেরকে ফায়ার করতে লাগলো। আর ফায়ার করার পরে ওরাও রানাকে গুলি করতে লাগলো। আর রানা সে পাগলের মতো চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। আর এসব দেখে ওরা পালিয়ে গেল। কিন্তু রানা ওদের পেছনে পেছনে দৌড়াতে শুরু করেছে। রানা ওখানেই দুজনকে ধরে ফেলেছে। আর দুজনকে ধরে ফেলার পরে নাকের মধ্যে একটা ঘুষি দেয়। আর তখনই টলটল করে রক্ত বের হতে লাগলো। আর তখনই রানার লোকেরা চলে আসলো। আর রানার লোকেরা এসে ওখান থেকে নেহাল রানার কাছাকাছি এসে রানাকে বলতে লাগলো, ভাই, আপনি কোনো কিছু করবেন না। ওদেরকে আমার হাতে তুলে দিন। আমি তাকে গোডাউনে নিয়ে গিয়ে আপনার মতো করে শাস্তি দেব। আপনি কেন শুধু শুধু এত কষ্ট করছেন? আপনি অনেকদিন পরে বের হয়েছেন। আপনি একটু রেস্ট নিন। আসেন ভাই। রানা ওই দুইটাকে গাড়িতে তুলে নেয়। আর গাড়িতে তোলার পরেই সে আবারও গাড়িটা চালাতে বললো। আর গাড়িটা একটা জঙ্গলের ভেতরে চলে আসলো। আর জঙ্গলের ভেতরে এসে গাড়িটা থামলো। আর থামার পরে রানা সেখান থেকে নেমে পড়লো। আর থামার পরে রানা সেখান থেকে নেমে পড়লো। আর রানা সেখান থেকে নেমে পড়ার পরে সে দেখতে পেল গাড়িটার পেছনে একটা কিছু ক্ষতি হয়েছে। আর তখন আর কিছু না বলে সে ভেতরে চলে আসে। আর ভেতরে আসার পরে রানা ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হওয়ার পরে সে চেয়ার টেবিলের মধ্যে বসে পড়ে। আর তার সামনে ওই দুইটা ছেলেকে রাখা হয়। আর রাখার পরে রানা ওদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরেই নেহাল রানার জন্য কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পরে রানা কফিটা খেতে লাগলো। আর কফিটা খাওয়ার পরেই রানা চেয়ার থেকে উঠে ওদের সামনে যায়। আর সামনে যাওয়ার পরে এক লাথি মেরে ওদেরকে মাটিতে ফেলে দেয়। ওরা হাঁটু গেড়ে বসেছিল। রানা লাথি মেরে ফেলে দেওয়ার পর একটা ছেলে গলায় পা দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়। কারণ রানা সে আবারও যদি আগের রূপে ফিরে আসে তাহলে একটারও অস্তিত্ব থাকবে না। আর রানা এভাবে 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ছেলেটা ছটফট করতে করতে মারা গেল। আর ছেলেটা মারা যাওয়ার পরে অন্য ছেলেটা সে ভয়ের কারণে সেখানে প্রস্রাব করে দিয়েছে। রানা আবারও গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। আর ছেলেটার সামনে দাঁড়ানোর পরে ছেলেটা ভয়ে ভয়ে রানার দিকে তাকিয়ে আছে। আর তখন রানা আবারও ছেলেটাকে একটা লাথি মারলো। আর লাথি মারার পরে রানা সে তার ছুরিটা হাতে নিল। আর ছুরিটা হাতে নেওয়ার পরে সে তার গলাটা কেটে ফেললো। আর গলাটা কেটে ফেলার পরে সে কাটার মুরগির মতো ছটফট করতে লাগলো। তারপর রানা 2 হাতের কবজি পর্যন্ত কেটে ফেললো। আর কেটে ফেলার পরে সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। আর রক্ত পুরো জায়গাটায় ভেসে যাচ্ছে। আর রানা এটা দেখে পাগলের মতো হাসছে। রানা এটা করার পরে সোজা রুমে চলে আসে। আর রুমে আসার পরে সে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। আর শুয়ে পড়ার পরে ভাবতে লাগলো তার পেছনে যারা এগুলো করেছে তাদের শাস্তি দেবে। জেল থেকে সে নিজেকে এমনভাবে তৈরি করেছে। রানা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল সেটা রানা নিজেও টের পেল না। আর ঘুম থেকে ওঠার পরে দেখতে পেল সন্ধ্যা হয়ে গেছে। রানা সন্ধ্যাবেলায় উঠে খাবার খেয়ে নিল। আর খাবার খাওয়ার পরে সে যথারীতি তার লোকজনের সামনে গেল। আর দেখতে পেল শত শত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো জঙ্গলটা ভরে গেছে। আর রানা চারপাশটা ওদেরকে দেখতে লাগলো। আর কিছুক্ষণ এভাবে হাঁটাহাঁটি করার পরেই রানা সবার সামনে চেয়ার নিয়ে বসে পড়লো। আর চেয়ার নিয়ে বসে পড়ার পরে রানা বলতে লাগলো, আমার কথাটা তোরা ভালোভাবে শুনে নে। আমি একবার যা বলি সেটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। আমার সঙ্গে যারা যারা বেইমানি করেছে, আমার পেছনে যারা ছিল, তাদের সবাইকে আমি আমার আদালতে নিয়ে এসে মারব। আর তোদের মধ্যে যদি কেউ আমার খবর অন্য জায়গায় পাচার করিস এবং সেটা যদি আমি জানতে পারি, তাহলে তোদেরকে নিশ্চিহ্ন করে দেব। তোরা ভাবতেও পারবি না আমি কতটা ভয়ঙ্কর।
কেউ বেইমানি করবি না, আর তোরা আমার কোনো কিছুই করতে পারবি না। তাই আমার সঙ্গে লাগতে আসিস না। আমি যদি একবার ক্ষেপে যাই তাহলে তোদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তোরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকিস না কেন, আমি সেটাকে খুঁজে বের করে মারবো। তখন নেহাল একটা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটার পেছনে হাত বেঁধে রেখেছে। মেয়েটাকে নিয়ে আসার পরে রানা পায়ের কাছে ফেলে দেয়, আর পায়ের কাছে ফেলে দেওয়ার পরেই রানা মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। আর মেয়েটার দিকে তাকিয়ে থাকার পরে মেয়েটাকে সে মুখ তুলে দেয়। আর মুখ তুলে দেওয়ার পরে মেয়েটা তার কাছে আর মেয়েটার দিকে তাকিয়ে থাকার পরে মেয়েটাকে সে মুখ খুলে দেয়। আর মুখ খুলে দেওয়ার পরে মেয়েটা তার কাছে মাফ চাইতে লাগলো। আর তখনই নেহাল বলতে লাগলো, ভাই, এই মেয়েটা সেদিন আপনার পেছন থেকে গুলি করেছে, কিন্তু আফসোস মেয়েটা গুলিটা লাগাতে পারেনি। এই মেয়েটা কার কথায় গুলিটা চালিয়েছিল আমি এখনো জানতে পারলাম না। মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু মেয়েটা কোনো কিছুই বলতে চাচ্ছে না। সে কার হয়ে কাজ করে, কোথা থেকে এসেছে, সে কোনো কিছু বলতে পারছে না। ভাই, আপনি বিষয়টা দেখেন। তারপরেই রানা চেয়ার থেকে উঠে পড়লো। আর চেয়ার থেকে উঠে পড়ার পরে সে মেয়েটার চারিদিকে ঘুরতে লাগলো। আর মেয়েটাও কিছুটা ভয় পেয়ে গেল। আর এভাবে চারপাশে ঘুরে ফেরার পরে রানা আবারও চেয়ারে বসে পড়লো। আর চেয়ারে বসে পড়ার পরে রানা একটা সিগারেট জ্বালালো। সিগারেট খাচ্ছে রানা। তখন সিগারেট খেতে খেতে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আজকে থেকে 5 বছর 2 মাস আগে তোর সঙ্গে আমার মনে হয় কোনো না কোনোভাবে দেখা হয়েছিল। তুই আমাকে শপিং মলের মধ্যে গুলি করেছিলি। এখন বল, তুই কার কথায় গুলি করেছিলি? কে তোকে সে সময় পাঠিয়েছিল? তুই গুলি করার পরেই আমি 2 মাস পরে জেলে যাই। তাহলে এখন সবকিছু খুলে বল। আমি তোকে ভালোই ভালো জিজ্ঞেস করছি, যদি বলিস তাহলে ভালো, আর যদি না বলিস তাহলে তোর বেঁচে থাকার সিদ্ধান্তটা সেটা আমি নিব। কোবরা কিং, বিশ্বাস করেন আমি এসবের কোনো কিছুই করতে চাইনি। ওরা আমাকে জোর করে এসব করিয়েছে। আর তাছাড়া আপনি অনেক খারাপ একজন লোক। আপনি আমার বোনকে হত্যা করেছেন আমার চোখের সামনে, কিন্তু আমি আড়াল থেকে সেগুলো নীরবে সহ্য করেছি। আমি কোনো কিছু করতে পারিনি। ওরা আমাকে যতটা না শিখিয়ে দিয়েছিল, আমি নিজেই মন থেকে আপনাকে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে মারতে পারিনি। সেদিন আপনি বেঁচে গিয়েছিলেন। এই কোবরা কিং কখনো কাউকে এমনি এমনি মারে না। তাকে মারার জন্য কোবরা কিং এর কাছে অনেক কারণ থাকে। এই কারণগুলো প্রমাণ হলেই সে তাকে মেরে ফেলে। বুঝতে পেরেছিস? এখন তুই বল, তোর বোনের নাম কি? আর তোর বোন আমার সঙ্গে অন্যায় করেছিল বলেই কিন্তু আমি তাকে মেরেছিলাম। সবকিছু খুলে বল। আমার বোনের নাম জান্নাতুল নাইমা। সে বিডিতে কাজ করত, কিন্তু আপনি তাকে নৃশংসভাবে হত্যা করেছেন। মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? আপনার মধ্যে কি একটুও মায়া দয়া নেই? আপনি কি মানুষ নাকি জানোয়ার? এই চুপ! আর একটা বাজে কথা বলবি না। এখন যদি বাজে কথা বলিস তাহলে তোকে এখানে মেরে ফেলবো। আর কিভাবে মারবো এটা নিশ্চয়ই তুই ভালোভাবে জানিস। তোর বোন কি করেছে জানিস? তোর ফোন ডিপিতে কাজ করে। সেটা আমার দেখার বিষয় নয়। সে দেশের জন্য কাজ করবে, আর সে দেশের জন্য কাজ না করে সে ডেভিল কিং এবং লেডি কুইনকে এর সাহায্য করছে। সকল কাজে ওসব লোকগুলোকে ছেড়ে দিয়েছে, আর দেশের মধ্যে ড্রাগস ঢোকার জন্য সাহায্য করেছে। তো এসব আমি কিভাবে নীরবে সহ্য করব? মারিয়া আর কোনো কথাই বলো না। মারিয়া চোখের পানি ঝরাচ্ছে। আর এটা দেখে রানা অনেক হাসছে। কারণ রানা আজ পর্যন্ত যেসব কাজ করেছে সেসবের মধ্যে একটাও ভুল হয়নি। আর সেই কারণেই সবাইকে মেরেছে। আর এখনো অনেকজনকে মেরে ফেলার বাকি আছে। সবাইকে একটা একটা করে মারবে। সবাই রানার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। রানা মেয়েটাকে পরপর 2টা গুলি করে দিল, আর মেয়েটা মারা গেল। আর এটা দেখে নেহাল অকৃত্রিম দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা ভালো করেই বুঝতে পারছে নেহাল কি বলতে চাচ্ছে। রানা আবারও সবাইকে বলতে লাগলো, আমাদের এখন কত টাকার প্রয়োজন? আমরা চাইলে অনেকভাবে টাকা ম্যানেজ করতে পারি, কিন্তু আমরা ওইসব পথে যাব না। শহরের মধ্যে যারা শীর্ষস্থানীয় পদে আছে, শহরের বাইরেও যারা থাকে, সব জায়গায় আমার লোক পাঠিয়ে দেয়। আর যারা সমাজে বিত্তশালী এবং আড়ালে নিভৃতে তারা অসৎ কাজ করে থাকে, যাদের সঙ্গে ডেভিল কিং এবং লেডি কুইনের কানেকশন আছে, তাদের বাসায় যাওয়ার পরে রেড করার নাম করে সমস্ত টাকা আমার চাই আজকের মধ্যে, এখনই। রানার এসব কথা শোনার পরে সবাই তাড়াতাড়ি করে গাড়িতে করে চলে গেল। আর রানাও গাড়িতে উঠে পড়লো। আর রানার সঙ্গে আর 4জন গাড়িতে উঠলো। আর গাড়িটা সাই সাই করে যাচ্ছে।
প্রায় 30 মিনিট গাড়িটা চলার পরে একটা বড় বাড়ির সামনে সে থামলো। সেই বাড়ির সামনে থামার পরে রানা গাড়ি থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পর রানা ভেতরে যেতে লাগলো। এটা হচ্ছে মন্ত্রীর বাসভবন। সমস্ত গার্ড অফিসার তাকে দেখে সালাম দিচ্ছে। রানা ভেতরে চলে আসলো। আর ভেতরে এসে দেখলো মন্ত্রী কয়েকজনের সঙ্গে আলোচনা করছে। আর তখনই রানা সেখানে বসে বলল। রানা কোনো অনুমতি নেয়নি। রানা এভাবেই চলাফেরা করে। তারপর মন্ত্রীকে বলল, মন্ত্রীর লোক দিয়ে কফি বানিয়ে দিল। আর রানা একটু খেয়েই মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, মন্ত্রী সাহেব, আমার কাছে খবর আছে আপনি নাকি ডেভিল কিং এবং লেডি কুইনকে সাহায্য করেছেন দেশের মধ্যে ড্রাগস ঢোকানোর জন্য। আপনি কি ভুলে গেছেন? সব কিছু আমি জেনেছিলাম আর তখন আপনি অনেক কাজ করে ফেলেছেন, তাই না? কিন্তু মন্ত্রী, এটা বুঝতে পারছি না তুমি কেন শুধু শুধু জেলে থাকতে গেলে এই 5টা বছর। এই 5 বছর জেলে থেকে তোমার কি লাভ হলো সেটা আমাকে বলো। তুমি তো চাইলে সেদিনই জেল থেকে বেরিয়ে আসতে পারতে, কারণ তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। বিদেশেও তোমার কানেকশন রয়েছে, বিদেশের মাফিয়ারাও তোমার সঙ্গে ডিল করার জন্য বসে থাকে। তুমি কেন জেলে থাকতে গেলে আমার এই বিষয়টা খুবই জানার প্রয়োজন। আর তোমার কি মনে হয় আমি ওদেরকে কেন সহ্য করছি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওদের সাহায্য করব। আমি লেডি কুইন এবং ডেভিল কিংকে খুঁজে বেড়াচ্ছি। সময় মতো সব কিছুই আমি বের করে ফেলবো। সেখানে আপনার কোনো কাজ করতে হবে না। আপনার উপর যে দায়িত্বটা আছে আপনি সেটাই সঠিকভাবে পালন করুন। এরপর যদি দেখেছি যে আপনি কোনো বেআইনি কাজ করছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা কি হবে সেটা বুঝতেই তো পারছেন। সকালবেলায় পত্রিকায় নাম উঠে যায় মন্ত্রী সাহেব নিখোঁজ। রানা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার একটা ইচ্ছে আছে, আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করতে চাই। তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও। তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই দিব। এই রানা কখনো কারো কাছ থেকে কিছু নেয় না। আমি কি ভিখারি যে আমি আপনার কাছ থেকে কিছু নেব? আপনাকে কোনো কিছু দিতে হবে না। আমি আপনাকে এমনিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাতে পারবো। এভাবে রানা এবং মন্ত্রী কথা বলতে থাকে। মন্ত্রী অনেকটাই ভয়ে ভয়ে রানার সঙ্গে কথা বলছে, কারণ কখন রানার মাথা নষ্ট হয়ে যায় তখন মন্ত্রী সাহেবকেও সে ছেড়ে কথা বলবে না, তাই সে ভালো হয়ে যাবে। আর এদিকে লেডি কুইন একের পর এক সাংবাদিকদের খবর শুনে পুরো অতিষ্ঠ হয়ে গেছে, কারণ রানা প্রকাশ্যে সব কিছু করছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না। সেও কোনো কিছু করতে পারছে না। রানা কোথায় আছে, কিভাবে আছে, সে কোনো কিছুই জানে না। লেডি কুইন তার আস্তানা থেকে বের হলো। আর বের হওয়ার পরেই সে গাড়িটা গাজীপুরের জঙ্গলের দিকেই যাচ্ছে। সেখানে ডেভিল কিং তার জন্য ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই সে গাজীপুরের সেই ঘন জঙ্গলে চলে আসলো। আর জঙ্গল চলে আসার পর দেখলো ডেভিল কিংয়ের লোকেরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। লেডি কুইন ডেভিল কিংয়ের সঙ্গে ভেতরে চলে গেল। আর ভেতরে যাওয়ার পরে লেডি কুইন বসে পড়ল। আর বসে পড়ার পরে তারা দুজনে মিলে আলোচনা করছে। আর আলোচনা করার মধ্যে কীভাবে রানাকে মেরে ফেলা যায় সেটা প্ল্যান করছে। কিন্তু ডেভিল কিং এর সাহস হচ্ছে না তার সঙ্গে কাজ করার জন্য, কারণ রানা কেমন সে ভালোভাবেই জানে। আর তখন লেডি কুইন আবারও ডেভিল কিংকে বলতে লাগলো, আপনার কাছ থেকে আমি এইটুকু আশা করতে পারিনি। আপনি আমার কতটা করতে পারেন। আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, তারপরেও আপনি এখনও আমতা করছেন। আপনি এর চেয়ে ভালো বাজারে গিয়ে মাছ বিক্রি করুন, তাহলে ভালো হবে আপনার সঙ্গে। আমার কাজ করাটাই ভালো লাগছে না। এই যে লেডি কুইন, আপনি রানা সম্পর্কে কতটুকু জানেন? জানেন রানাকে, তার সম্পর্কে? আপনি কোনো কিছু না জানিয়ে যে এমনটা করেছেন, সে যদি একবার জানতে পারে যে আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, তাকে মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে মারবে। আর তার সম্পর্কে কোনো আইডিয়া আছে ও কিভাবে মারবে? ওর পেছনে ব্যাকগ্রাউন্ড আপনি জানেন? আমি তার সঙ্গে কাজ করেছি। আমি কাজ করে যতটুকু নিজের চোখে দেখেছি, যতটুকু জানি সেটাই অনেক বেশি। আর আমি চিন্তা করছি আমার বিষয় নিয়ে। আমি যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে জেলের ভেতর পাঠিয়ে দিলাম, এখন সে আমাকে কি করবে এটাই চিন্তা করছি। আমার বৈদেশিক কোনো সাহায্যের প্রয়োজন। আপনি আমাকে কতটুকু সাপোর্ট দিতে পারবেন? আমি তাকে সমস্ত সাপোর্ট দিব। ও আমার অনেক ক্ষতি করে ফেলেছে। আমার সমস্ত জায়গা সে রেড করে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আমি পুরো নিঃশেষ হয়ে গেছি। এই রানাকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। এই রানা যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে খুঁজে বের করব।
আপনি যদি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে সোজা আপনাকে উপরে পাঠিয়ে দিব। আপনি আমাকে ভালোভাবেই চেনেন না? ঠিক আছে, আমি সমস্ত সাহায্য করব। ওর যত জায়গা আছে সব কিছু আমি আপনাকে চিনিয়ে দেব, কিন্তু আমাকে আপনার সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। আর আমাদের দুজনের একসঙ্গে কাজ করতে হবে। একজন কিলারে হায়ার করতে হবে। আমাদের ওগুলো দিয়ে কোনো কিছু হবে না। ওগুলো সব মাছি বার্তার জন্য। ও এমন কোনো বিদ্রোহ নাই যেটা রানা নিজে জানে না। কুম্ফু ক্যারাটে, জাপানিজ কমান্ডো, এমন কোনো মেশিন নেই যে সে চালাতে পারে না। সব কিছু পারে সে। এভাবে নেহা ডেভিডের সঙ্গে আলোচনা করতে লাগলো। ওরা আলোচনা করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিল। তারপরে নেহা ল্যাপটপে রানার ব্যাপারে ইনফরমেশন বের করতে লাগলো, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন রানার ব্যাপারে নেই। নেহা কী করবে সেটা বুঝতে পারছে না। তারপরে আরও কিছু কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর সেখান থেকে যাওয়ার পরে সেই কমিশনারের বাসায় আসলো। কমিশনারের বাসায় এসে দেখা করলো। কমিশনার সবকিছু শোনার পর কমিশনার না করলো, কারণ রানাকে এখন প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে গেলে সমস্ত কিছু তছনছ করে দেবে। এই শহরটা পুরো নরকে পরিণত হবে, কারণ রানা সম্পর্কে সবাই খুব ভালোভাবেই জানে। ডিপার্টমেন্ট রানার বিরুদ্ধে কথা বলতে অনেক ভয় পায়। তবু কমিশনার সাহেব বলল কালকে এই বিষয়টা নিয়ে ডিপার্টমেন্টে কথা বলবে, কারণ একের পর এক খুন করেই যাচ্ছে, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। কিন্তু খুনগুলো যে রানা করছে এটা খুব ভালোভাবেই সবাই জানে। কিন্তু সাধারণ মানুষের চোখে রানা একজন অসাধারণ মানুষ। তাই পুলিশের কোনো কিছু করার নেই, কারণ রানাকে কোনো কিছু করতে গেলেই জনগণ তাকে রিপোর্ট দিতে পারে। জনগণ যদি একবার খেপে যায় তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে সব কিছু এখন এভাবেই চলতে দেওয়া যাবে। আর তারপরে নেহার লেডি কুইন চলে গেল। আর লেডি কুইন চলে আসার পরে লেডি কুইন তার বাসায় এসে কোনোভাবেই কিছু করতে পারছে না। দেখে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কারণ তার তো যে করেই হোক প্রতিশোধ নিতেই হবে। তখন হঠাৎ করে টিভিতে চলা একটা মুভি দেখতে পেল। এখানে একটা রোমান্টিক সিন চলছে। আর এই সিন দেখার পরে নেহার মাথায় একটা গুরুত্বপূর্ণ চিন্তা চলে আসে, যেটা দিয়ে রানাকে মেরে ফেলা সম্ভব। সে রানার ভালোবাসার মানুষ হয়ে উঠবে ছদ্মবেশে। রানা যদি একবার তার প্রেমে পড়ে যায় তাহলে আর কোনো কিছু করার নেই। রানা এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে রানা তার গোডাউনে ফিরছে। রাস্তা দিয়ে গাড়িটা অনেক দ্রুত গতিতে চলছে। আর হঠাৎ করে একটা বোরখা পরা অবস্থায় একটা মেয়ে সেখান দিয়ে রাস্তা পার হচ্ছিল। আর এটা দেখার পরে রানা তাড়াতাড়ি করে ব্রেক করতে বলল। আর মেয়েটার কিছুটা লেগে যায়। রানা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে। আর গাড়ি থেকে নামার পর মেয়েটার কাছে যায়। আর মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তার কোনো কিছু হয়েছে কি না। কিন্তু মেয়েটা তাকে বলতে লাগলো। কথাটা শোনার পরে রানা কিছুটা বিচলিত হয়ে যায়, কারণ মেয়েটার কণ্ঠটা অনেক সুন্দর। মেয়েটার চোখগুলোর দিকে তাকিয়ে আছে রানা মুগ্ধ দৃষ্টিতে। রানা হঠাৎ করে এমন হয়ে যাবে এটা রানা কখনোই ভাবেনি, কারণ রানা জীবনে কখনো ভালোবাসা নামক শব্দটা ছিল না। এখনও আসবে কিনা সেটার কোনো ভাবনা নেই। রানা এইভাবেই চলতে পছন্দ করে, কিন্তু আজকে এই মেয়েটাকে দেখার পরে রানা কেমন যেন হয়ে উঠল। এত শক্ত মানুষটাও এই মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, কারণ হিজাব পরে আছে, শুধুমাত্র চোখগুলো দেখা যাচ্ছে। আর সেই চোখগুলো থেকে রানা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা এইভাবে তাকিয়ে আছে দেখে মেয়েটা কিছুটা লজ্জা পেয়ে যায়। আর তাড়াতাড়ি করে মেয়েটা সেখান থেকে চলে যেতে চায়। আর রানা সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর এটা পেছন থেকে নেহা, সাকিব, রাকিব ওরা এগুলো দেখে অবাক হয়ে গেল। ওরা কখনো ভাবতেও পারেনি যে তাদের ভাই এইভাবে তাকিয়ে থাকবে একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে। নেহাল বাকিদের সঙ্গে হাসাহাসি করছে। আর এটা রানা বুঝতে পেরেছে। রানাও এখন কিছুটা লজ্জা পেয়ে যায়, কারণ সবাই তাকে বুঝে ফেলেছে যে রানার মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। সেই মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। তারপর মেয়েটা দৌড়ে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর রানা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ল, কারণ এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না। রানা গাড়িতে উঠে এসে মোবাইল টিপছে। আর গাড়িটা আবারও দ্রুত গতিতে চলা শুরু করেছে। আর কিছুক্ষণ পরে রানা মোবাইলটা রেখে নেহালকে বলতে লাগলো এই মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আর এটা বলার পরেই সবাই হাসতে শুরু করলো। রানা ধমক দিল সবাইকে, আর সবাই চুপ হয়ে গেল, কিন্তু আবারও পরক্ষণেই হাসতে লাগলো। আর এটা রানা দেখে রানা নিজেও হাসতে লাগলো। অনেকদিন পরে রানা সেই মন খুলে হাসতে পেরেছে, এটাই অনেক বেশি কিছু। আর রানাকে হাসতে দেখে সবার মনটা অনেক ভালো হয়ে গেল।
কারণ সবসময় গম্ভীর ভয়ঙ্কর ভাবে রানাকে দেখা যায়, এভাবে ফ্রিলি ভাবে কখনোই দেখা যায় না। তারপর রানা গোডাউনে চলে আসি, আর রানা গোডাউনে আসার পরে সে তার ল্যাপটপ নিয়ে বসলো, আর ল্যাপটপ নিয়ে বসার পরে সে কাজ করতে লাগলো। আর কিছুক্ষণ পরে নেহা একটা ছবি নিয়ে আসলো, আর ছবিটা দেখিয়ে বললো এটা লেডি কুইনের ছবি। রানা এটা দেখার পরে ছবিটা গুগলে সার্চ করলো, আর গুগলে সার্চ করে কিছুটা তথ্য পেল, যে তথ্যটা রানার জন্য অনেক কিছু। আর এভাবে এই সময়টা পার হয়ে গেল। আর 2 ঘন্টা পরে তার লোকেরা সবাই চলে আসলো, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। আর ওখান থেকে সব কিছু নেহাল বুঝে পাওয়ার পরে নেহাল রানার কাছে চলে আসে, আর রানার কাছে এসে হিসাব দিতে থাকে। আর তখন নেহাল বলতে লাগলো, ভাই আমরা প্রায় 40টির বেশির মতো বাসায় গিয়ে প্রায় 300 কোটি টাকা নিয়ে এসেছি। সবগুলো টাকাই অসৎ পথে উপার্জন করা। আর ওরা মনে হয় পুলিশকে কমপ্লেন করতে গেছে, কিন্তু পুলিশ এটার বিরুদ্ধে কোনো কথাই বলবে না, কারণ পুলিশ নিজেও জানে এটা এবং বেআইনি, যার জন্য আর কি কোনো কিছুই হয়নি। অলরেডি সাংবাদিকরা বলতে শুরু করে দিয়েছে। শোন, এখন তোদের কাজ হলো যে ওই লোকগুলোকে ভালোভাবে খেয়াল রাখা। ওই লোকগুলো কার কার সঙ্গে কথা বলে, কোথায় যায়, সেগুলো আমার জানা প্রয়োজন। আমার যত লোক আছে সবাইকে ভালোভাবে খেয়াল রাখতে বলবি, আর আমাকে পরপর তথ্যগুলি জানাবি, বুঝতে পারছিস? আর অবশ্যই তাদেরকে সাবধান থাকতে বলবি, কারণ লেডি কুইন আর ডেভিল কিং ওটা দুজনেই এক হয়ে গেছে আমাকে মারার জন্য। লেডি কুইন আমার বিরুদ্ধে প্ল্যান করেছে, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন যা, তোরা আমাকে একাই থাকতে দে। তারপরে নেহাল চলে গেল। আর নেহাল চলে যাওয়ার পরে রানা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হওয়ার পরে কিছুক্ষণ পরে একজন এসে তাকে কফি দিয়ে গেল। আর কফি দিয়ে যাওয়ার পরে সে কফি খাচ্ছে, আর তখনই এই রাস্তায় সেই মেয়েটার কথা মনে পড়লো। মেয়েটা সত্যি অসাধারণ, মেয়েটার প্রেমে পড়ে গেছে রানা। আর এভাবে এই সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সাংবাদিকদের সেই ব্রেকিং নিউজ। এসব দেখতে দেখতে রানা পুরো বোরিং হয়ে গেছে। রানা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, আর খাবার খাওয়ার পরে তখনই দৌড়ে নেহা চলে আসলো। আর নেহাল এসে রানার কাছে হাঁপাচ্ছে, আর তখনই রানা জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন নেহাল মেয়েটার ব্যাপারে বলতে লাগলো। ভাই মেয়েটা আপন বলতে তেমন কেউই নেই, শুধুমাত্র একটা চাচা আছে, সে ঘরে পড়ে গেছে। মেয়েটা মাদ্রাসায় শিক্ষকতা করে। মেয়েটা অনেক ধার্মিক, আপনার জন্য অনেক পারফেক্ট হবে। নেহাল ঠিকানা দিয়ে চলে গেল। আর নেহাল ঠিকানা দিয়ে চলে যাওয়ার পরে রানার অবস্থা খারাপ, কারণ সে যে করেই হোক মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে। আর যেই ভাবা সেই কাজ। রানা তাড়াতাড়ি করে গাড়ি বের করলো, আর একাই সে গাড়ি নিয়ে চালাতে লাগলো। আর মাদ্রাসার সামনে থামার পরে সে মাদ্রাসার ভেতরে যেতে চাইল, কিন্তু দারোয়ান তাকে আটকে দিল। কিন্তু রানা রাগে দারোয়ানকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে দারোয়ান আর কোনো কথাই বলতে পারলো না। আর তখনই মেয়েটা চলে আসলো। মোহনা সে রাগের দৃষ্টিতে রানার দিকে তাকিয়ে থাকে, আর রানা মাথা নিচু করে আছে। আর তখনই মেয়েটা রানাকে বলতে লাগলো, এই যে কি ব্যাপার, আপনি এরকম অসভ্যতম কেন করছেন? আপনাদের মতো বকাটে ছেলেদের কি এখানেও আসা লাগে? এটা যে একটা মহিলা মাদ্রাসা, সেটাকে আপনি ভুলে গেছেন? আপনাকে কি এখানে আসা উচিত? আপনার কি বিবেক বলতে কোনো কিছু নেই? আপনার কি কাণ্ডজ্ঞান নেই? আপনি কি পৃথিবীতে থাকেন নাকি ভিন্ন গ্রহ থেকে এসেছেন? আপনার মধ্যে এটুকু সেন্স কাজ করে না? কি আজব আপনি! আসলে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম, আর আপনার সঙ্গে দেখা করার জন্যই আমি এখানে এসেছি, কিন্তু এই দারোয়ান আমাকে কোনোভাবে ভিতরে যেতে দিচ্ছে না। আর মহিলা মাদ্রাসার মধ্যে এই ধরন কেন, আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। এই কথাটা শোনার পরে দারোয়ান ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। দারোয়ান ছেলেটা চিনে ফেলেছে ভালোভাবে, আর এই জন্যই সে দৌড়ে পালিয়ে গেল। আর তখন মোহনা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মোহনা ইচ্ছে করছে একটা থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু মোহনা তো আর জানে না যে রানা কে বা কী জন্য এখানে এসেছে। মোহনা ভেতরে ভেতরে একটু ভয় পাচ্ছে, তার ভয় কাজ করছে। আর তখনই রানা সামনে এগিয়ে যেতে লাগলো, আর মোহনার পেছনে যেতে লাগলো। আর তখনই রানা একটু কাছাকাছি যেতেই বলতে লাগলো, এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি আসলে তোমাকে কালকে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তার জন্য সরি বলতে এসেছি। আর কালকে তোমাকে দেখে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আপনার মতো ফালতু লোক কি করে বলতে পারে
যে আপনি আমাকে ভালোবাসেন? দেখুন, আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? আপনি কিন্তু এভাবে মাদ্রাসায় এসে অসভ্যতামও করতে পারেন না। প্লিজ, আপনি এখান থেকে যান, আর কখনো এখানে আসবেন না, বুঝতে পেরেছেন? আপনি এখানে আসলে আসলে আমার ছাত্রীরা আর মাদ্রাসার স্যারেরা আমাকে খুব খারাপ ভাববে। প্লিজ, আপনার মাদ্রাসায় আসবেন না। আপনি অন্ততপক্ষে আমার জন্য হলেও এখান থেকে যান। আমি চাই না যে আমার কোনো ক্ষতি হোক। আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক বেশি দামি। আপনার কাছে আত্মসম্মান না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। তারপর রানা সেখান থেকে চুপচাপ চলে আসে। আর রানা সেখান থেকে চলে আসার পরে সে কিছুটা দূরে এসে গাড়িতেই বসে থাকলো। এভাবে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর দুপুরের দিকে দেখলো মোহনা মাদ্রাসা থেকে বের হচ্ছে। আর রানা কিছুটা এগিয়ে গেল গাড়ি নিয়ে। আর এগিয়ে যাওয়ার পরেই মোহনা আবারও পেছনে ফিরে তাকালো। দেখলো রানা তার পেছনে আসছে। আর এগিয়ে যাওয়ার পরেই মোহনা আবারও পেছনে ফিরে তাকালো। দেখলো রানা তার পেছনে আসছে। মোহনা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে, কিন্তু রানা গাড়ি থেকে নেমে কিছুটা দৌড়ে গিয়ে তার সামনে গেল আর বলতে লাগলো তার গাড়িতে ওঠার জন্য। কিন্তু মোহনা কোনো কিছু না বলেই চলে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে রানাও তার পেছনে পেছনে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই মোহনা তার বাসায় প্রবেশ করে ফেললো। আর রানা আর সেখানে গেল না। রানা গাড়ি নিয়ে সে তার কাজে চলে আসে। রানা একটা কফি শপে এসেছে, আর কফি শপে এসে কফি খাচ্ছে। আর তখনই হঠাৎ করে তাকে কে যেন পাশ থেকে চারপাশ থেকে গুলি করছে। তাড়াতাড়ি করে রানা নিজেকে সামলে নেয়। আর নিজেকে সামনে নিয়ে সে তার পিস্তল দুইটা বের করে তাদেরকে গুলি করতে থাকে। এরা লেডি কুইনের লোকজন, এটা রানা খুব ভালোভাবেই বুঝতে পারছে। রানা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কারণ রানা চায় না যে রেস্টুরেন্টের কোনো ক্ষতি হোক। রেস্টুরেন্টের থেকে বের হয়ে ওদেরকে দৌড়াতে থাকে। আর ওরা গুলি করতে করতে পেছনে সরে যায় আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখনই ওরা একটা গাড়িতে উঠে পড়লো। গাড়িতে ওঠার পরেই রানা ও তার গাড়ি নিয়ে তাদের পেছনে যেতে লাগলো। গাড়িটা বেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রানাও তাদের পেছনে পেছনে যেতে লাগলো। রানা ওদেরকে ধরার জন্য গাড়িটা আরো বেশি স্পিডে যেতে লাগলো। আর তখনই ওরা একটা গাড়িতে উঠে পড়লো। গাড়িতে ওঠার পরই রানা ও তার গাড়ি নিয়ে তাদের পেছনে যেতে লাগলো। গাড়িটা বেশ দ্রুতই গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রানাও তাদের পেছনে পেছনে যেতে লাগলো। রানা ওদেরকে ধরার জন্য গাড়িটা আরো বেশি স্পিডে যেতে লাগলো। আর গাড়িটা কিছু দূর যাওয়ার পরই গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। আর রানা তার গাড়িটা তাড়াতাড়ি ব্রেক করে। সেই গাড়িটার কাছে যায়। তার গাড়িটার কাছে যাওয়ার পরে দেখতে পেল গাড়িতে একটা মেয়ে ড্রাইভিং করছে। কিছুটা অবাক হয়ে যায়, একটা মেয়ে এরকমভাবে ড্রাইভিং করতে পারে। সে এই মেয়েটাকে ধরে আনে, তার সাথে একটা ছেলে। ওদেরকে ধরে নিয়ে এসে তার গাড়িতে বসালো। আর গাড়িতে বসানোর পরে ওদেরকে বেঁধে ফেললো গাড়িতে। তারপর রানা সেগুলোকে নিয়ে তার আস্তানায় চলে আসলো। আর আস্তানায় আসার পরে সে গাড়ি থেকে নামলো। আর নামানোর পরে নেহাল এদেরকে দেখে অবাক হয়ে গেল, কারণ নেহাল ভালোভাবেই বুঝতে পারছে এরা লেডি কুইনের লোকজন। রানা গরম পানি করে আনতে বললো। আর কিছুক্ষণ পরেই রাকিব গরম পানি নিয়ে এসে রানার কাছে দিল। আর গরম পানি দেওয়ার পরে রানা কোনো কিছু না বলেই সেই গরম পানিটা ওই মেয়েটার মুখে ঢেলে দেয়। আর মেয়েটা পাগলের মতো চিৎকার করতে থাকে। আর রানা সেই মুখের মধ্যে আবারও ট্যাব লাগিয়ে দেয়। তারপরে সে ছেলেটার কাছে আসলো। আর ছেলেটার কাছে এসে ছেলেটার গ্লাস দিয়ে একটা আঙ্গুলের নখ উঠে ফেললো। আর তখনই ছেলেটা পাগলের মতো চিৎকার দিতে লাগলো। আর সেখানে কিছুটা মরিচের গুঁড়ো দিতে লাগলো, আরও কিছু বরফ দিল। আর এইভাবে প্রায় অনেকক্ষণ চলতে লাগলো। বেশ কিছু সময় পরে রানা জিজ্ঞেস করতে লাগলো তাদেরকে কে পাঠিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই স্বীকার করছে না। রানা খুব ভালোভাবেই জানে যে তাদেরকে কীভাবে স্বীকার করানো যায়। রানা বিজলিকে কল দেয়। আর প্রায় 10 মিনিট পরেই বিজলি চলে আসলো। বিজলি তার হয়ে কাজ করে। আর বিজলি আসার পরে রানা বিজলিকে বলতে লাগলো মেয়েটাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। আর বিজলি ভালোভাবেই বুঝতে পেরেছে তাকে এখন কি করা লাগবে। আর বিজলি মেয়েটাকে ধরে তার সঙ্গে ভেতরে নিয়ে গেল। আর ভেতরে নিয়ে যাওয়ার পরে বিজলি ভালো ভালো জিজ্ঞেস করছে, দেখ, আমি তোকে এখনো বলছি, তুই সব কিছু স্বীকার কর। তোকে কে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, সব কিছু খুলে বল। এভাবে ভাইয়ের ওপর অ্যাটাক করার সাহস কোথা থেকে এলো তোদের? আর তুই নাকি অনেক বেশি ড্রাইভিং করতে পারিস। তোদের কি বুকের মধ্যে একটুও ভয় কাজ করে না যে তুই কাকে খুন করতে এসেছিস?
আমি একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। আমার ছোট বোন ভেবেছে আমি মারা গেছি, আর এটা ভেবে তাকে খুন করতে আসি, কিন্তু পারি না। সে উল্টো আমার বোনকেই খুন করে দেয়। আমি আমার সেই বোনের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। আমি নিজেই আমার মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়েছিলাম। সেদিন আসলে আমি মারা যাইনি, আমি কোনো একভাবে বেঁচে গিয়েছিলাম, আর সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ফিরে এসেছি। দেখ, তোর সমস্যা যেটা সেটা বলতে হবে, কিন্তু তোর সাহস এতটাও হয়নি যে রানা ভাইয়ের উপর কথা বলার জন্য। আজ পর্যন্ত এই রানা ভাইয়ের কথাই কেউ অমান্য করতে পারেনি। শুধু তাই নয়, বিদেশে যারা মাফি আছে সবাই রানা ভাইকে সম্মান দিয়ে কথা বলে। ওরা রানা ভাইয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস পর্যন্ত পায় না। তুই সেসব করেছিস, সেটা আসলে অনেক বেশি অন্যায় করেছিস। তুই আগে এখানে কাজ করতি, রানা ভাইয়ের অনেক কাছের একজন মানুষ ছিলি। তোকে রানা ভাই নিজের বোনের মতো দেখতো, তোকে সব কিছু চিনিয়ে দিয়েছে এসব রাস্তা, আর সেখানে তুই কিনা বেইমানি করে রানা ভাইকে জেলে পাঠিয়ে দিলি ওদের সঙ্গে ষড়যন্ত্র করে। তুই তো সেদিন বেঁচে গিয়েছিলি, কিন্তু আজকে তুই কখনো বাঁচতে পারবি না। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ আমি আমার মৃত্যু হাতে করে নিয়ে এসেছি। আমি জানি এখানে ধরা পড়লে আমাকে তোরা মেরে ফেলবি, আর তার জন্য আমি মৃত্যু হাতে করে নিয়ে এসেছি। আমি সব থেকে ভয় পাই না, আর আমি সেদিন ভুল করেছিলাম তাকে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য। এর চেয়ে ভালো মেরে ফেলতাম, সেটাই অনেক ভালো হতো। এত কাছাকাছি থাকার পরও আমার মাথায় এটা আসেনি যে তাকে মেরে ফেললে ভালো হবে। জেলে পাঠিয়ে শুধু শুধু সময় নষ্ট করেছি। আর লেডি কুইন আর ডেভিল কিং ওরা কখনো ছেড়ে দেবে না। আমি ওদের সঙ্গে ষড়যন্ত্র করেই আমি এখানে এসেছি। তোরা কোনো কিছুই করতে পারবি না। ওদের দুজনকেই ওরা দুজন আবারও এক হয়ে গেছে। এবার জেলে নয়, এবার সোজা কবরে পাঠাবে। ওই যে বললাম যে তোর অনেক সাহস আছে, কিন্তু তোর এই সাহসের কোনো মূল্য নেই। তুই এখন ভালোই ভালোই বল যে ওই ডেভিল কিং আর লেডি কুইন এখন কোথায় আছে। ভালোভাবে বল, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নিজেই তোকে এক্ষুনি মেরে ফেলবো, আর ভাইয়ের অর্ডার আছে কিন্তু। কিন্তু নাইমা কিভাবেই কোনো কিছু স্বীকার করছে না। যখন বিজলি তার হাতের আঙ্গুল কাটতে যাবে, তখনই সেখানে রানা চলে আসে। আর রানা আসার পরেই রানা বলল তাকে এখনও বাঁচিয়ে রাখতে হবে। রানা 30 ডিগ্রি দেওয়ার জন্য বলল, আর বিজলি সেই মতোই কাজ করতে লাগলো। আর রানা বাইরে চলে আসে, আর বাইরে এসে সে কফি খেতে থাকে। আর ছেলেটার দিকে তাকিয়ে আছে। আর ছেলেটাকে জিজ্ঞেস করলো, কিন্তু ছেলেটা কোনো কিছুই বললো না। তারপরে ছেলেটার গোপনাঙ্গ কেটে দেয়, আর গোপনাঙ্গ কেটে দেওয়ার পরে ছেলেটার ওখান দিয়ে রক্ত বের হতে থাকে। তখন ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। তারপর রানা নেহালকে ডাক দিল, আর নেহালকে ডাক দেওয়ার পরে বলল লাশটাকে সেই নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। রানা সে অনুযায়ী কাজ করতে লাগলো। আর এদিকে বিজলি নাইমাকে ছেড়ে দিল। আর নাইমাকে ছেড়ে দেওয়ার পরে কিছু তথ্য জানতে পারলো, আর সেই তথ্যগুলো রানাকে বলল। রানা এগুলো শোনার পরে রানা রেডি হয়ে নিল, আর সবাইকে রেডি হতে বলল। সবাই রেডি হয়ে নিল, আর রেডি হওয়ার পরে সবাই গাড়িতে উঠে পড়ল। আর রানা নিজেও আলাদাভাবে যাচ্ছে, আর সবাই একসঙ্গে যাচ্ছে। রানা কোন গাড়িতে আছে এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। রানা নিজেই ড্রাইভিং করে যাচ্ছে, আর হঠাৎ করেই সামনে দেখতে পেল একটা মেয়ে সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখি রানা চিনে ফেল। এটা আর কেউ নয়, এটা নেহা, লেডি কুইন। সে ছদ্মবেশে এসেছে। রানা গাড়িটা সামনে দাঁড় করালো, আর দাঁড় করানোর পরে এসে মাস্ক পরে নিল। আর মাস্ক পরে নেওয়ার পরে সে সামনে গেল। সামনে যাওয়ার পরে নেহা কিছুটা এগিয়ে এসে রানাকে জিজ্ঞাসা করতে লাগলো, ভাইয়া, আপনি কোনো কিছু মনে না করলে আপনাকে যদি একটু সামনে এগিয়ে দিতেন, আমাকে যদি একটু সামনে এগিয়ে দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি ওই দিকটায় যাব, তো প্লিজ আপনি না করবেন না, আমার খুবই যাওয়ার প্রয়োজন। তারপর রানা আর কোনো কথাই বললো না। রানা বলল ওঠার জন্য, আর নেহা গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে ওঠার পরেই সে কিছুটা অসুস্থ ফিল করছে। তার কিছুটা ভয় হচ্ছে, বারবার কিছুটা আনন্দ হচ্ছে, কারণ সে তার নিজের হাতে রানাকে মারতে পারবে। রানা সে তার নিজের মতো করে
ড্রাইভিং করেই যাচ্ছে। রানা খুব ভালো করে বুঝতে পারছে সামনে তার জন্য কি অপেক্ষা করছে। রানা ড্রাইভিং করতে লাগলো আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর এদিকে পুলিশ প্রশাসন সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছে। তাদের কোনো কিছু করার নেই, কারণ রানাকে থামানোর মতো কেউ নেই। রানা যখন যেটা চাইবে তখন সেটাই হতেই হবে, নাহলে সবকিছু শেষ করে দেবে। ওদিকে প্রায় 40 জনের মতো বাসা থেকে যে টাকাগুলো রেড করে আনা হয়েছিল সেগুলোর ব্যাপারে তদন্ত চলছে, কিন্তু তদন্ত চললেও তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ সবাই জানে যে এটা রানা নিয়েছে। কিন্তু রানা এটা কেন নিয়েছে সেটা কেউই বলতে পারো না, আর কেউ বলবেও না। আর কেউ বলবেই বা কী করে, কারণ রানা কখন কী করে এটা কেউই জানে না। রানা তার নিজের মতো করে চলে। রানা সে গাড়ি চালিয়ে যাচ্ছে আর এদিকে নেহা মোবাইলে কাউকে যেন মেসেজ পাঠিয়ে দিল। রানা কিছু তো সামনে আসার পরে দেখতে পেল অনেকগুলো ছেলে সামনে দাঁড়িয়ে আছে, সবার হাতেই মেশিন গান রয়েছে। আর তখনই পেছন থেকে নেহা রানার উপর পিস্তল তাক করলো। আর পিস্তল তাক করে রানাকে সে বলতে লাগলো, কি রে, তুই কি মনে করেছিস তুই একাই সব করতে পারিস আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? তোকে কি এই দিনটা এইভাবে আনার জন্য কতটা কষ্ট করতে হয়েছে সেটা তুই জানিস? আর তুই কি মনে করেছিস তুই একাই শক্তিশালী একটা ব্যক্তি, তুই যা ইচ্ছে তাই করতে পারবি? পুরো রাজত্ব তোকে দিয়ে দিব। এই আন্ডারওয়ার্ল্ডে আমি রাজত্ব করব। চাই তোর কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমি তো শুধুমাত্র তোর বাবা মাকে মেরেছি, তোর পরিবারকে শেষ করেছি, কিন্তু সেই দিন তুই বেঁচে গিয়েছিলি। তারপর জেলে পাঠিয়েছি, ভেবেছিলাম ওখানে তোর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, কিন্তু সেটাও হলো না। এত কিছু করার পরেও যেহেতু কোনো কিছু হয়নি, তাহলে এখন তোকে কি করে ছেড়ে দেই? এখন তোকে মরতে হবে। এখন বল, টাকাগুলো কোথায় রেখেছিস? যেগুলো রেড করার নাম করে নিয়েছিস সবগুলো কিন্তু আমার টাকা। আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দে। আমাকে কি পাগল মনে হয় যে আমি তোর টাকা ফিরিয়ে দেবো? এগুলো তোর টাকা নয়, এগুলো জনগণের টাকা। আমি জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেব। আর তুই এতটা নিকৃষ্ট একটা মানুষ যেটা আর বলা লাগে না। তোর হাতে যদি আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব পড়ে যায় তাহলে এই পুরো আন্ডারওয়ার্ল্ডে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, সবগুলো অমানুষ হয়ে যাবে। দেশের অবস্থা কি হবে সেটা তো একমাত্র আমিই জানি। তুই আমার জায়গায় কখনোই নিতে পারবি না, এটা তুই যা ইচ্ছা করতে পারিস। আমি তোকে এখনো ভালোভাবে বলছি, তুই টাকাগুলো ফিরিয়ে দে। অনেকগুলো টাকা এখানে, 1-2 টাকা নয়, এখানে কোটি কোটি টাকার খেলা। তুই আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আর না হলে কিন্তু অবস্থা কি হবে এটা তুই এখনো চিন্তা করতে পারছিস না। তুই মানুষকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিস, এখন তুই নিজে এইভাবে মরবি। আমি তোকে এইভাবে মারবো, তোর স্টাইলে মারবো। যদি আমি তোকে চিনতে নাই পারতাম তাহলে আমি তোকে আমার গাড়িতে তুলতাম, তোর মনে হয়? এটাই আর সামনে পেছনে সব দিকে ঘিরে ফেললো। কি তোরা আমাকে মেরে ফেলতে পারবি? এই রান্না যদি না চায় আমাকে মারার সাহস, একমাত্র আল্লাহ ছাড়ার কারণ নেই। সাহস আছে কি নেই সেটা এখনই বুঝতে পারবি। সোজা গাড়ি চালিয়ে যাবি, কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পারছিস কি করব। সরাসরি গাড়ি চালা। রানা গাড়ি চালাতে লাগলো, আর গাড়িটা এমনভাবে চালাতে শুরু করলো যে নেহা কোনোভাবেই পিস্তলটা ভালোভাবে রাখতে পারলো না। নেহা সে সিটের মধ্যেই ভালোভাবে বসতেই পারছে না, এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর গাড়িটা চালাতে চালাতে একটা জায়গায় এসে থামলো, আর রানা গাড়ি থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পরই চারিদিক থেকে সবাই তাকে ঘিরে ফেললো। আর ঘিরে ফেলার পর নেহা গাড়ি থেকে নামলো। আর গাড়ি থেকে নামার পর নেহা একটা হকি স্টিক দিয়ে রানার পায়ে বাড়ি মারে। আর মারার পরে রানা সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই নেহা আবারও বলতে থাকে, বল টাকাগুলো কোথায় রেখেছিস, আর আন্ডারওয়ার্ল্ডে আমাকে দিবি কি না? আন্ডারওয়ার্ল্ড ভালোভাবেই বলছি, আন্ডারওয়ার্ল্ডের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দে। তুই এটা থেকে রিজাইন কর, আমি দেশে বিদেশে আমার চক্র ছড়িয়ে দেব। এত সাহস যে আমার জায়গাটা নিয়ে তুই আমার জায়গা থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবি? এত কিছু তোকে দিব আমি? আমার পুরো ফ্যামিলিকে তুই মেরেছিস, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব?
আরে আমরা হচ্ছে ফ্যামিলিগত আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করে আসছি। আমার বাবা রাজত্ব করেছে, আমার বড় ভাই রাজত্ব করেছে, এখন আমি রাজত্ব করছি। বুঝতে পারছি, বুঝতে পারছিস, পুরো রক্ত শরীরে বইছে। রানা পেছনে চারিদিকে গুলি করতে থাকে, আর চারিদিকে গুলি করার সময় সবাই কিছুটা দূরে গিয়ে রানাকেও গুলি করতে থাকে। আর এভাবে অনেকক্ষণ গোলাগুলি চলার সময় দেখতে পেল যে ওরা কোনোভাবেই রানার সঙ্গে পারছে না, কারণ রানা একাই সবাইকে মেরে চলেছে। আর হঠাৎ করে নেহা চিৎকার দিয়ে উঠলো, আর নেহা চিৎকার দেওয়াতে রানা কিছুটা থেমে গেল। থেমে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পেল যে সেখানে মোহনাকে এই অবস্থায় দেখে রানা অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে সে এখানে কিভাবে আসলো, ওরা তাকে কীভাবে চিনতে পারলো। তারপর নেহা মোহনাকে নিয়ে এগিয়ে আসলো। মোহনা অনেক ভয় পেয়ে আছে, মোহনা বোরখা ছিঁড়ে ফেলেছে। এটা দেখার পরে রানা রাগে ফুসফুস করছে। আর তখনই নেহা রানার কাছে বলতে লাগলো, দেখ আমি কত বড় বোকা যে আমি এত বড় ভুল করতে গেলাম। এর নাম হচ্ছে মোহনা। তুই তো ভালোভাবে চিনিস, কারণ তোর তো পরাণের পরাণ। তুই তো তাকে ছাড়া একদমই চলতে পারিস না। তোর জীবন সঙ্গিনী দেখ, মেয়েটা কত কষ্ট পাচ্ছে। মেয়েটার অনেক ধার্মিক রে, মেয়েটা এসবের মধ্যে কখনোই আসতে চায় না। শুধু শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মেয়েটা এসব পছন্দ করে না। তুই এখনো কি এভাবে দাঁড়িয়ে থাকবি, নাকি তোর কাজ যেটা আছে সেটা করবি? মেয়েটা অনেক সহজ সরল, তাই আমি চাচ্ছি না যে মেয়েটাকে মেরে ফেলার জন্য, কারণ এমনি তো মেয়েটার পরিচয় বলতে তেমন কেউ নেই তুই ছাড়া। দেখ, তোর সঙ্গে ঝামেলা সব আমার, তুই মোহনাকে ছেড়ে দে। আমি তোর সব কথায় রাজি আছি, আমি তোর সব কিছু লিখে দিচ্ছি। তুই সমস্ত আন্ডারওয়ার্ল্ড নিয়ে নে, তবুও প্লিজ মোহনকে ছেড়ে দে। ও একটা নিষ্পাপ। আপনি প্লিজ এরকমটা বলবেন না। ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী। আমার বাবাকে দিয়ে অপকর্ম করাতে চেয়েছিল, কিন্তু আমার বাবা সেটাতে রাজি হয়নি। আর সেজন্য ওরা আমার মা বাবাকে আমার নিজের চোখের সামনে মেরে ফেলেছে। আমি সেদিন পালিয়ে গিয়েছিলাম, তার জন্য বেঁচে গেছি। আপনি প্লিজ ওদেরকে ছাড়বেন না। আমার জন্য প্লিজ এরকমটা করবেন না। আপনি আপনার কাজ করুন, ওদেরকে শেষ করে দিন। ওরা বেঁচে থাকলে এই মানুষগুলো জাহান্নামে পরিণত হয়ে যাবে। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ ত্যাগ করবেন না। আমি হচ্ছে আপনার ক্ষুদ্রতম স্বার্থ, আর এই যে দেশের মানুষ, সব কিছু কিন্তু বৃহত্তম স্বার্থ। প্লিজ। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমি শুধুমাত্র তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি নেহা। তোর যা কিছু প্রয়োজন তুই সবকিছু নিয়ে যা, তবুও প্লিজ ওর কোনো ক্ষতি করিস না। তখনই রানা এগিয়ে যায়, আর রানা এগিয়ে যাওয়ার পরে মোহনার হাত শক্ত করে ধরল। আর মোহনার হাত শক্ত করে ধরে ফেলার পরে মোহনা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কতটা ভালোবাসলে, আর মোহনার হাত শক্ত করে ধরে ফেলার পরে মোহনা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার হাত ধরতে পারে। মোহনা অবাক হয়ে তাকিয়ে আছে। মোহনা ভাবছে মানুষটা এতটা তাকে ভালোবাসে, ঠিক এমন একটা মানুষ সে এতদিন খুঁজেছিল। অবশেষে বিধাতা তার কপালে মিলিয়ে দিয়েছে। এটা ভেবেই মোহনা অন্যরকম ভালো লাগছে। মোহনাও ভালোবাসতে শুরু করে দিয়েছে। এটা ভেবে মোহনাও অন্যরকম ভালো লাগছে। মোহনাও ভালোবাসতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই রানাকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে, আর রানাকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছে। কিন্তু রানা চুপচাপ আছে। রানা চুপচাপ হেঁটে যাচ্ছে। রানার প্রশ্ন হলো, তারা মোহনার খোঁজ কিভাবে পেল? মোহনার খোঁজ কেউ পাওয়ার কথা নয়। রানা মনে মনে একটু চিন্তা করে সেখান থেকে চলে আসে। রানা মোহনাকে তার আস্তানায় নিয়ে আসে, আর আস্তানায় নিয়ে এসে একটা চেয়ারে বসে থাকে। মোহনা কিছুক্ষণ পরেই তার সামনে আসে, আর সামনে আসার পরেই মোহনা তার নিজের হিজাবটা খুলে ফেললো। আর হিজাব খুলে ফেলার পরে রানার সামনে আসলো। রানা মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহনা অনেক সুন্দর, আর এটাই রানা উপভোগ করছে। রানা মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই মোহনা বলতে লাগলো, আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? ওরা আপনাকে নিয়ে কিভাবে টল করছে সেটা কি ভেবে দেখেছেন? এখন আপনি জানেন ওরা কি করবে? ওরা আন্ডা পান্ডা দিয়ে সমস্ত কিছু পালন করে দেবে। এতদিনে তিল তিল করে গড়ে তোলা এই আন্ডারওয়ার্ল্ড,
কিন্তু রানা এই কথা কোনো প্রতি উত্তর দিল না। রানা তো মোহনার জন্য সব কিছু মেনে নিয়েছে। মোহনা রানার মাথায় হাত বুলিয়ে দিল, আর তখনই রানা সেখানেই ঘুমিয়ে গেল। তারপরে কোনো উপায় না পেয়ে মোহনা অনেক কষ্ট করে তাকে নিয়ে সে তাকে ছুঁয়ে দেয় আর রুমে শুয়ে দেয়। পরে রানা ঘুমের মধ্যে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে। মোহনাকে জড়িয়ে ধরার পরে মোহনার কেমন যেন অন্যরকম ভালো লাগছে। এত কম সময়ে মোহনা যে তাকে এতটা ভালোবেসে ফেলবে সেটাও বুঝতে পারছে না। তারপরে মোহনা নিজেকে ছাড়িয়ে নিল, আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার পরে মোহনা কিছু খাবারের ব্যবস্থা করলো। আর এভাবে এই সময়টা পার হয়ে গেল। আর রাতের বেলা মোহনা রানার রুমে আসলো, আর রুমে আসার পরে দেখলেও রানা কম্বল নিয়ে শুয়ে আছে। মোহনা কিছুটা অবাক হয়ে গেল, কারণ এই গরমের মধ্যে সেইভাবে শুয়ে আছে। মোহনা তার কপালে গিয়ে হাত রাখলো, আর কপালে হাত রাখার পরে দেখতে পেল জ্বরে কাপ পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে মোহনা বাইরে আসলো, আর বাইরে আসার পরে দেখতে পেল নেহার সেখানে নেই। আর রাকিবকে বললো তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসার জন্য। আর কিছুক্ষণ পরেই রাকিব ওষুধ মোহনাকে দিল। সবাই অনেক খুশি, কারণ রানা সে মোহনার আছে, এতে সবাই অনেক খুশি। সবাই মোহনাকে পছন্দ করেছে। মোহনা সবার সামনে পর্দা করে কথা বলে, এটা সবারই ভালো লাগছে। কারণ ভাইয়ের জীবনে এমন একটা মানুষ এসেছে, এটাই ওরা চেয়েছিল। কিন্তু আজকে সারাদিন নেহালকে কোথাও দেখা গেল না। মোহনা তাকে ওষুধ খাইয়ে দিল, আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। রানা সুস্থ হয়ে গেল। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণটা মোহনা এখনো খুঁজে পাচ্ছে না। হয়তো ডিপ্রেশনের কারণেই এমনটা হয়ে গেছে, কারণ তার ভেতরে কতটা আগুন জ্বলছে এটা তার কাছ থেকে জানা যাবে। রানা সম্পূর্ণ সুস্থ, এখন ব্যালকনিতে বসে আছে, আর পাশে মোহনা দাঁড়িয়ে আছে, আর মোহনা দাঁড়িয়ে আছে তার পাশে। আর তখন রানা মোহনাকে বলতে লাগলো, তুমি এই 2 দিন এখানে ছিলে মানে বাসায় চলে যাও। যাওয়ার আগে তুমি তোমার বাসায় যাও, না হলে লোকে তোমাকে খারাপ বলবে। আমি চাই না তোমাকে কেউ কোনো কথা বলুক। এসব কথার মানে কি? আমি তোমার এখানে কেন আসি তুমি বোঝো না? আমাকে কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। তুমি কেন আমাকে তাহলে নিজে থেকে ভালোবাসতে গেলে? আমি তো নিজে থেকে যাইনি। রানা আর কোনো রানা আর কোনো কথা বলতে পারলো না, কারণ মোহনা অনেক কান্না করেছে তার জন্য। সে আর চায় না যে মোহনা তার জন্য আরও কান্না করে। সে অসুস্থ হয়ে যাক। তারপরে রানা মোহনাকে নিয়ে কাজী অফিসে চলে আসে, আর কাজী অফিসে আসার পরে তারা দুজনেই কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে মোহনা অনেক খুশি, কিন্তু রানার বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। রানা সে গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরছে, আর বাসায় ফেরার সময় সে মোহনাকে বলতে লাগলো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা শোনার পরে মোহনা অনেকটাই রেগে গেল, আর রেগে গিয়ে রানাকে অনেক কথাবার্তা শুনিয়ে দিল। আর এইসব কথাবার্তা শুনে রানা মুচকে মুচকে হাসছে, আর এটা দেখে মোহনা আরও বেশি রেগে গেল। তারপরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলল তার এই দেশে থাকা একদম নিরাপদ নয়, তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিবে। যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আবার সে দেশে ফিরে আসবে। এটা শোনার পরে মোহনা কোনোভাবেই রানাকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু এটা তো করতে হবে, না হলে ওরা আর আমার সঙ্গে না পেরে ওরা মোহনার কোনো ক্ষতি করতে পারে। আর রানা এটারই সবচেয়ে বেশি ভয় পায়। রানা গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। আগে বাসাটা একা পড়ে থাকতো, কিন্তু এখন তার মানুষ হয়েছে। কিন্তু সেই মানুষটা কালকেই চলে যাবে বিদেশে, তাকে ছাড়া থাকতে হবে। এটার কষ্ট একমাত্র রানাই বুঝতে পারছে। রানা খুব ভালো করে বুঝতে পারছে যে মোহনার অনেক কষ্ট হবে। তাই আজকে মেয়েটাকে আর কোনো কথা বলা যাবে না, কারণ মেয়েটা তাকে তার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে। রানা বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। আমি প্রায় সবার পরে সে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। আর কিছুক্ষণ পরে মোহনা রানার জন্য কফি নিয়ে আসলো, আর কফি নিয়ে আসার পরে রানা কফি খেতে লাগলো। আর তখন মোহনার দিকে তাকায়, আর মোহনার দিকে তাকাতেই দেখতে পেল মোহনা কালো শাড়ি পরেছে। মোহনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রানা ল্যাপটপ রেখে তার দিকে এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার পরে মোহনার পিছনে যদি থাকে, আর মোহনা পিছনে যাওয়ার পরেই সে দেয়ালের সঙ্গে থেমে গেল। আর তখন রানা 2 হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে মোহনার ঠোঁটজোড়া দখল করে নিল, আর মোহনাও রেসপন্স দিতে লাগলো। আর 10 মিনিট পরে রানা মোহনাকে ছেড়ে দিল। আর মোহনাকে ছেড়ে দেওয়ার পরে মোহনা দৌড়ে রান্নাঘরে চলে গেল, আর রানা হাসতে লাগলো। রাত্রেবেলা দুজনে খাবার খাওয়ার পরে
মোহনা রানার বুকের উপর শুয়ে আছে আর দুষ্টুমি করছে। রানা এসব দুষ্টুমি দেখে তার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে ফাজলামো করছে। আর কিছুক্ষণ পরেই মোহনা হঠাৎ করে আবারও রানার ঠোঁটজোড়া দখল করে নেয়। আর দখল করার পরে প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিল। আর এভাবেই দুজন মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। পদের সময় রানার বুকে ঘুমিয়ে আছে অহনা। মোহনাকে ডাকতে লাগলো, কারণ তার সকাল 10টায় ফ্লাইট। তাকে রেডি হতে হবে, কিন্তু মোহনা কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। তারপর রানা তাকে অন্য পাশে রেখে ওরাও নিজে উঠে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হয়ে মোহনা যেন চা নিয়ে আসে। মোহনাকে ঘুম থেকে উঠিয়ে মোহনা চা খেয়ে নেয়। আর মোহনা চা খাওয়ার পরে মনে হয় গোসল করতে চলে গেল। 10 মিনিট পরে মোহনা গোসল শেষ করে বের হলো। আর গোসল শেষ করে বের হবার পরেই মোহনার মনটা খারাপ। মোহনাকে রেডি হতে বললো রানা, আর রানাও রেডি হয়ে নিল। তারপর দুজনে মিলে রাস্তা করে বের হয়ে পড়লো। আর রানা গাড়ি চালিয়ে যাচ্ছে, মোহনা কান্না করছে। রানার এক হাত ধরে। আর হঠাৎ করে পেছন থেকে গুলি করতে লাগলো। তাড়াতাড়ি করে গাড়ি চালাতে লাগলো, কারণ এখন মোহনার সঙ্গে আছে, কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। এটা ভেবেই রানা কোনো কিছু করলো না। রানা এয়ারপোর্টের সামনে চলে আসলো। আর এয়ারপোর্টে এসে রানা মোহনাকে ভেতরে যেতে বললো, কিন্তু মোহনা তাকে ছেড়ে যেতে চাইছে না। তখন রানা বলতে লাগলো, সেটা নিয়ে আমি বুঝতে পারলাম, কিন্তু আপনার যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব? আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আমি আপনার কাছে আর থাকতে পারবো না। প্লিজ আপনি আমার জন্য হলেও সেফ থাকবেন, কথা দেন। রানা আর কোনো কথা না বলে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। মোহনাকে জড়িয়ে ধরার পরে মোহনা কান্না করতে লাগলো। আর মোহনাকে তাড়াতাড়ি করে ভেতরে পাঠিয়ে দিল। আর মোহনা ভেতরে চলে গেল। মোহনা কান্না করছে, আর এদিকে রানা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। আর রানা গাড়ি থেকে করতে লাগলো। ওরা রানার এমন পাগলামি দেখে ওরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আর রানা সেই অনুযায়ী তাদেরকে ধরার জন্য যাচ্ছে। রানা সবাইকে কল দিয়ে রেডি হতে বলল। আর রানা এমনিতেই ওদেরকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরে রানা সরাসরি মন্ত্রীর বাসায় চলে আসে। আর মন্ত্রীর বাসায় আসার পরে মন্ত্রীকে দেখলেও কিছু আলোচনা করছে। আর সরাসরি মন্ত্রীর কাছে গেল। আর মন্ত্রীর কাছে যাওয়ার পরে সব কিছু জানালো। আর রানা বলতে লাগলো, আমার দেরি করা ঠিক হবে না। আমি আমার নিজের প্রতিশোধ নিয়ে নিব। আর এখানে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। এমনকি আপনি যদি আছেন, আপনাকেও মেরে ফেলবো। আমার বাবা ছিলেন আন্ডারওয়ার্ল্ড রেটিং, আর আমি হচ্ছে তারই ছেলে। আমার রক্তের মধ্যে আন্ডারওয়ার্ল্ড মিশে গেছে। এসব ভয় আমাদের দেখিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনাকে আমি শ্রদ্ধা করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন। তার জন্য আপনার বাবাকে ওরা আর নৃশংসভাবে হত্যা করেছে, আর সেটা পরিষ্কার না। আমার বাবার বন্ধু ছিলেন, তার জন্য আমার বাবাকে ওরা আরো নৃশংসভাবে হত্যা করেছে। আমি সেটা প্রতিশোধ নিব। এর মধ্যে যদি কেউ আসার চেষ্টা করে আমি চলে যাব, যে আপনারা আমার বন্ধু ছিলেন। আর আমি কি করতে পারি না করতে পারি এটা মনে হয় আপনাকে আর নতুন করে বুঝিয়ে দিতে হবে না। তুমি তোমার বাবা মার প্রতিশোধ নেবে, এটা আমিও চাই। তোমার বড় ভাইকে ওরা মেরে ফেলেছে, না হলে তোমার জায়গায় তোমার বড় ভাই বসতো। তবে সবকিছুর চেয়ে তোমরা দুই ভাইয়ের মধ্যে তুমি ছেলে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছিল যে তোমার বাবার পরে নাকি তোমাকে এই দায়িত্বটা দেওয়ার কথা ছিল। যতদিন পর্যন্ত তুমি বড় না হবে ততদিন পর্যন্ত তোমার বড় ভাই সেটা শাসন করবে। কিন্তু আফসোসের বিষয় কোনোটাই হলো না, ওরা আগেই মারা গেল। আর তুমি এই আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নিলে। শোনো, আমি তোমার কাছে একটা কথা বলছি, সেটা হলো তুমি সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না, ওদের যেন কোনোভাবে কোনো ক্ষতি না হয়। আর আমার তোমার উপর অনেক বিশ্বাস আছে যে তুমি এমন কোনো কাজ করবে না যে তার জন্য সরকার সাধারণ মানুষ এসবের কথা হবে। ওরা কতটা খারাপ সেটা আমি খুব ভালোভাবেই জানি। ওরা তুমি যদি না থাকতে তাহলে পুরো দেশটাকে সরকার বানিয়ে দিত। তারপর রানা চলে আসে। রানা মন্ত্রী সাহেবকে অনেক সম্মান করে মন থেকে, কারণ মন্ত্রী সাহেব তার বাবার বন্ধু ছিলেন, সেজন্য রানা অনেকটা শ্রদ্ধা করে। তারপর রানা তার গোডাউনে চলে আসে। আর গোডাউনে আসার পরে দেখলো তার হাজার হাজার ছেলে সেখানে গাড়িতে করে আসছে, হেলিকপ্টারে করে আসছে, সকল জায়গায় ফেলে চলে এসেছে। রানা ওদের সঙ্গে কথা বলতে থাকে চারিদিক থেকে অ্যাটাক করার জন্য। রানার ফোনে তখনই একটা কল চলে আসলো। আর রানা কলটা রিসিভ করলো। আর অভ্যাস থেকে লেডি কুইন তাকে বলতে লাগলো, কি রে, তোর কিছু কাছের লোকজনকে আমি ধরে এনেছি। তুই তো অনেক আইডিয়া করে তোর মানুষটাকে পাঠিয়ে দিয়েছিস না?
হলে ওইটা কেউ ধরিয়ে আনতাম চলায়। তোর সঙ্গে অনেক হিসাব নিকাশ আছে। আর অপর পাশ থেকে লেডি কুইন বলতে লাগলো। রানা কলটা কেটে দেয়, আর রানা কলটা কেটে দেওয়ার পরে সবাইকে নিয়ে সেখানে যেতে থাকে। আর যাওয়ার সময় সকল মানুষ তার দিকেই তাকিয়ে আছে আর রানার নামে বাহাবা দিতে লাগলো। রানা হেলিকপ্টারে করে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে হেলিকপ্টার সেই জায়গায় চলে আসলো আর হেলিকপ্টার থেকে নামলো। রানা সেখান থেকে নামার পরে সবাইকে বুঝিয়ে দিল আশেপাশে থাকার জন্য। ওরা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে রানা সবাইকে নিয়ে এসেছে। রানা ভেতরে প্রবেশ করলো, আর ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পারলো লেডি কুইন, ডেভিল কিং এবং আরও কিছু বেইমানদেরকে, যারা বেইমানি করে তাকে এতটা ক্ষতি করেছে। তখন নেহা তাকে বলতে লাগলো। তোকে মারার এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, তারপরেও তোর মৃত্যু হলো না। কিন্তু আজকে আর তোর রক্ষা নেই। আজ তোকে মেরে ফেলবো। তুই তো অনেক ক্ষমতাবান, তাই না? তা তোর অ্যাকাউন্ট একটু চেক করে দেখবি। এই নে ল্যাপটপ। রানা ল্যাপটপ নিয়ে তার অ্যাকাউন্ট চেক করতে লাগলো, কিন্তু রানা অ্যাকাউন্ট চেক করার পরে কোনো কথা বলতে পারছে না, কারণ তার টাকাগুলো কে যেন নিয়ে গেছে। রানা এটা দেখে অনেকটা চিন্তায় পড়ে গেল, কিন্তু তার প্রশ্ন হচ্ছে এসব কিছু কে করছে। তার এসব তো কিছু কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। রানা চুপ করে আছে দেখে ডেভিল কিং আবারও বলতে লাগলো। কি অনেকটা ভয় পেয়ে গেলে মনে হচ্ছে? শোনো, শুধু এটাই নয়, ওর যত জায়গা আছে সব জায়গায় আমি আমাদের লোক পাঠিয়ে দিয়েছি। আমার লোকেরা এত লোকেদেরকে মেরে ফেলেছে, অলরেডি ওকে আন্ডারগ্রাউন্ড থেকে পুরো সরিয়ে দিব। রানা কোনো কথাই বললো না। রানা ওদেরকে মারতে লাগলো আর ওরাও রানাকে মারতে লাগলো, কিন্তু হঠাৎ করে রানার মাথার মধ্যে কেউ যেন আঘাত করলো। রানা মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে যাওয়ার পরেই রানা পেছনে ফিরে দেখতে পায় সেখানে নেহাল দাঁড়িয়ে আছে আর হাতের মধ্যে একটা হকি স্টিক। রানা এটা দেখে কোনো কথাই বলতে পারছে না। রানা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ নেহালকে তার নিজের ভাই মনে করেছিল। আর তখন নেহাল রানাকে বলতে লাগলো। ভাই, আপনার কি কষ্ট হচ্ছে? ঠিক এমন একটা কষ্ট আমারও হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম যে আমাকে সমস্ত কিছুর দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কোনো কিছুই দেননি। আমি কখনো নিজের মতো করে চলতে পারিনি, সবসময় আপনার অর্ডার পালন করেছি। কিন্তু এসব আর কতদিন? আমারও তো রাজত্ব করতে মন চায়, তাই না? আপনার সঙ্গে থাকলে আমি কখনই রাজত্ব করতে পারতাম না, তার জন্যই তো আমি এমনটা করেছি। আর আপনার সব কিছুর তথ্য এনে আমি তাকে দিয়েছি। তবে আমি একটা কাজ ভোগ করতে পারিনি, কারণ আমি অনেক চেষ্টা করেছি। সেটা যদি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। মেয়েটাকে তাদের হাতে তুলে দিতে পারলে আমার মনটা শান্তি হতো, কারণ মেয়েটাকে ওরা চিড়ে চিড়ে খেত। আমাকে মারার জন্য তোরা সবাই এক হয়ে গেলি, কিন্তু তোকে তো আমি আমার নিজের ভাই মনে করেছিলাম। তুই যেটা চেয়েছিস সেটাই আমি তোকে দিয়েছি। কোন জিনিসটা তোর অপূর্ণতা লেগেছে বল? তুই যদি এটাও চাইতি যে তোর আন্ডারওয়ার্ল্ড লাগবে, আমি তোকে সাজাই দিয়ে দিতাম। কিন্তু এত বড় বেইমানিটা কেন করতে গেলি? তুই জানিস আমি বেইমানিকে একদমই পছন্দ করি না। তুই কি আমার বাবা মায়ের হত্যার সাথে জড়িত ছিলি? আরে, আপনি তো পুরো মনের কথা বলে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনার বাবাকে হত্যা করেছি। একা পেয়ে তার সুযোগ নিয়ে আমি তাকে হত্যা করেছি, তাও আবার বালিশ চাপা দিয়ে। ঘুমের মধ্যে আপনাকে চেয়েছিলাম, কিন্তু ভাই কি করব, সুযোগ পাইনি। কিন্তু আজকেই সেই সুযোগটা ছাড়ছি না। ডেভিল কিং, আপনি আপনার কাজ করুন, আমি সেটা দেখব। আমি কোনো ফুটপাতে মাস্টার নই যে দুইটা কথাবার্তা শোনার পরে আমি ভয় পেয়ে যাব। আমি আগেও যেমনটা কিং ছিলাম, এখনো কিং আছি, ভবিষ্যতে কিং থাকবো। বিড়ালের মতো কখনো বাঁচতে চাই না, সিংহের মতো এক এক ঘন্টা বাঁচলেই আমার হবে। কিন্তু এই 1 ঘন্টা তোদের জন্য অনেক খারাপ হয়ে যাবে। রানা উঠে পড়লো, আর উঠে পড়ার পরে একটা মেশিন গান নিয়ে সবাইকে গুলি করতে থাকে। আর রানার এমন গুলি দেখে সবাই বড় ভয় পেয়ে গেল, আর সবাই বুঝতে পেরেছে রানা তার আগের রূপে ফিরে এসেছে। আর তখনই চারিদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। রানা মাইক্রোফোনে বলে দিলেও সবাইকে গুলি করার জন্য, আর সবাই সে অনুযায়ী করতে থাকে। আর এভাবে অনেক গোলাগুলি চলার পরে ওরা অনেকেই মারা যায়। ওদের অনেক মারা যাওয়ার পরে লেডি কুইন এবং ডেভিল কিং ওরা অনেকটাই ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে ওরা পালাতে থাকে। কিন্তু রানা তাদেরকে ধরে ফেলে, আর ধরে ফেলার পরে লেডি কুইনকে মাঠে নিয়ে যেতে থাকে আর মারতে থাকে।
আর আত্মা না করে ফেলার পরে লেডি কুইনের গলা কেটে দেয়। আর সেখানে লেডি কুইনের দেহটা ভকভক করে পড়ে থাকে আর রক্তে লাল হয়ে যায়। এটা ডেভিল কিং দেখার পরে সে অনেকটাই ভয় পেয়ে যায় আর রানা গিয়ে তাকেও মারতে থাকে। ও মার সহ্য করতে না পারে রানার কাছে ডেভিল কিং মাফ চাইতে থাকে, কিন্তু রানা এটা দেখে পাগলের মতো হাসছে। রানার এমন হাসি দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। আর রানা ডেভিল কিংকে চেয়ারের সাথে বসালো, আর বসানোর পরে তার হাতের কিছু অংশ কেটে দেয়। তারপর সেখান দিয়ে রক্ত বের হতে থাকে। রানা সেখানে লবণ দিয়ে দেয়, আর রানা তারপর তার ইচ্ছে মতো গুলি করতে থাকে আর তাকেও অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর তারপর নেহালের কাছে যায়। নেহালের কাছে যাওয়ার পরে নেহালকে মারতে লাগলো, আর নেহাল তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তারপর নেহালকে রানা বলতে লাগলো, তোকে এত কষ্ট দিয়ে মারবো না, তোকে এত কষ্ট দিয়ে মারলে আমারও কষ্ট হবে। তোকে আমি আমার তোকে আমি আমার নিজের ভাই ভেবেছিলাম, সেখানে কিনা তুই নিজেই আমাকে পিঠে ছড়ি মারলি। তারপর রানা একটা বুকের পাঁজর বরাবর একটা গুলি করে দেয়, আর সেই গোডাউন থেকে বের হয়ে সেখানে ব্লাস্ট করে দেয়। আর ধাও ধাও করে পুরো গোডাউনের মধ্যে আগুন জ্বলছে। আর বাকিরা বলছে মৃত লাশগুলোকে রেহাই দিল না। রানা এসব শুনে মুচকি হাসি দেয়। আর এভাবেই পার হয়ে গেল 3 দিন। চারিদিকে শুরু একটাই নিউজ হচ্ছে, রানা ওরফে ড্রাগন কিং সে তার নিজের প্রতিশোধ নিতে পেরেছে। তারপর রানা সে টাকাগুলো গরিব মানুষদের দিয়ে দেয়। তার বাবার নামে এতিমখানা, মাদ্রাসা, হাসপাতাল এসব করার উদ্যোগ নেয়। আর এদিকে মোহনাকে ফিরে আসতে বলে। রানা সকল কাজ ফেলে রেখে রাত 10টার দিকে এয়ারপোর্টে আসছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর মোহনা এলো। আসার পরে রানাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রানা পেছন থেকে হাত বুলিয়ে দেয় মাথায়। মোহনা রানাকে কিল খুশি মারতে থাকে বুকের মধ্যে। রানা এদিকে মোহনাকে গাড়িতে তুললো, আর মোহনা গাড়িতে উঠে রানা ড্রাইভ করতে থাকে। আর তখনই আবারও মোহনা এসে এক হাত জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কথা দাও, আমাকে আর কখনো তুমি দূরে রাখবে না। তুমি ছেড়ে আমার জীবনে কে আছে বলো? আমার কতটা কষ্ট হয়েছে সেটা কি তুমি জানো? রানা একটা হাত শক্ত করে ধরলো, আর মোহনা শক্ত করে ধরলো। আর কিছুক্ষণ পর বাসায় আসলো। আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে বাহির থেকে খাবার নিয়ে আসলো রানা। আর দুজনেই খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে মোহনা নিউজ দেখছে। সাংবাদিক সম্মেলনে তারই জামাইয়ের কথা শুনছে আর রানার সাথে ফাজলামো করছে। একসময় বলল, আচ্ছা, তুমি সবার কথা বললে, সবার কষ্ট বুঝলে, সেটা আসলেই ভালো কথা। কিন্তু আমি তোমার বউ, আমার একটা স্বপ্ন পূরণ করবে না বলো? আমার একটা কিউট বাবাই অথবা আম্মু চাই, যে পুতুলটা আমাকে সারাদিন জ্বালাবে। তাই নাকি গো? তাহলে তো এখনই তোমার ইচ্ছে পূরণ হয়। এখনই নিউজ দেখতে হবে না, এখন কাছে আসো।